অলীক কল্পনার আরও একটা ঝমঝমাটে ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য আবারও একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের পরিবেশনা রিসর্ট। কথায় আছি, যদি তোমার পারিবারিক লালন পালন ভালো হয় তাহলে তোমার ছেলে সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠবে, জীবনে অনেক বড় এবং প্রতিষ্ঠিত হতে পারবে এবং ভগবানও তাদেরকে আশীর্বাদ করেন। আর পরিবারের সন্তানদের যদি লালন পালন তাদের মা বাবা ঠিকভাবে না করে, তাদের উচিত শিক্ষা উচিত জ্ঞান না দেয়, তাহলে সেই সন্তানই একদিন সেই পরিবারের নাম ডুবিয়ে নেয় এবং তাদেরকে ধূলিসাৎ করে দেয়। এমনই এক ভৌতিক গল্প আপনাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি। আমাদের আজকের পরিবেশনা রিসর্ট। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প রিসর্ট। রিসর্ট রিসর্ট রবিন আর বীরবল তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তারা দুজনই সেই ছোট্টবেলা থেকে একই সাথে বড় হয়েছে এবং তারা দুজনই একই স্কুলে পড়াশোনা করত। আর তারা দুজনই পড়াশোনাতেও খুবই মেধাবী ছিল। তবে রবিন একটু বেশি মেধাবী ছিল বীরবল থেকে। বীরবলের বাবা ছিলেন একজন কলেজের শিক্ষক এবং ওনার স্বপ্নও ছিল বীরবল যাতে বড় হয়ে একজন বড় উকিল হয় এবং সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হয়, যাতে সে সমাজের ন্যায় বিচারগুলো করতে পারে। অপরদিকে রবিনের পরিবার ছিল খুবই গরিব। তার বাবা কোনো মতে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। অনেক কষ্টে তাদের পরিবার চলত। এই কারণে রবিনের পড়াশোনাও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তার বাবা হিমশিম খাচ্ছিলেন। এইভাবে দিনকাল কাটছিল। একদিন রবিন আর তার এক বন্ধু তারা দুজনেই ক্লাসরুমে বসে গল্প করছিল। ঠিক সেই সময় বীরবল আসে। কিরে বন্ধু, তোরা এখানে বসে বসে গল্প করছিস? নে করে নে, দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে, আর মাত্র 3টা মাস বাকি। আচ্ছা বন্ধু রবিন, শুন, বাবা আমাকে বলেছে যে বাবা আমাকে উকিল বানাতে চায়। আমারও সেই ইচ্ছে। আমি বড় হয়ে একজন সমাজের প্রতিষ্ঠিত মানুষ হব এবং ন্যায় বিচার করব। আচ্ছা শুন, তোরা কি হবে বড় হয়ে? বন্ধু, আমরা তো অনেক গরিব। আমার বাবার এত অর্থ নেই সমাজে প্রতিষ্ঠিত লোক বানাতে পারেন। তবে হ্যাঁ বন্ধু, আমি চেষ্টা করব এবারের মেধা স্কলারশিপটা যাতে আমিই পাই। যদি আমি এই স্কলারশিপটা পেয়ে যাই তাহলে আমি উকালতিতে ভর্তি হয়ে যাব আর আমরা দুজনই একসাথে পড়াশোনা করব। কয়েক মাস পর স্কলারশিপের নোটিশ বের হয় এবং নোটিশে দেখা যায় রবিন স্কলারশিপটা পেয়ে গেছে, কিন্তু বীরবল সেই স্কলারশিপটা পায়নি। এই দেখে বীরবলের মনে অনেক রাগ হয় এবং বীরবল রাগে রাগি মনে মনে বলে ওঠে, যদি রবিন না থাকতো এই মেধা স্কলারশিপটা আমিই পেতাম, কিন্তু তার জন্য এই মেধা স্কলারশিপটা আমি পাইনি। ও আমার কাছ থেকে বইপত্র নিয়ে পড়াশোনা করেছে, অথচ আমিই পেলাম না মেধা স্কলারশিপটা, সে পেয়ে গেল। বীরবলের মনে অজস্র ক্রোধ জন্মায় রবিনের প্রতি, তবে সে মুখ খুলে কিছুই বলে না। তারপর রবিন আর বীরবলের মা বাবা তাদের দুজনকেই হোস্টেলে পাঠিয়ে দেয়, সেখান থেকে তারা দুজন যাতে ওকালতির পড়াটা করতে পারে। ওরা দুজনই একই হোস্টেলে ভর্তি হয়
এবং তারা দুজনই প্রথম সেমিস্টারে ভালোই ফলাফল করে। তবে দ্বিতীয় সেমিস্টারে ওঠার পর রবিন একটা মেয়েকে ভালোবেসে ফেলে এবং দেখতে না দেখতেই সেই মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে মেয়েটির নাম ছিল অনুরাধা। রবিন এখন বেশিরভাগ সময়ই সেই মেয়েটির সাথে কাটাতো। তাদের দুজনের ভালোবাসা খুব গাঢ় হয়। মেয়েটির সাথে বেশিক্ষণ থাকার কারণে বীরবলকে রবিন একেবারেই সময় দিতে পারত না এবং ধীরে ধীরে বীরবল এবং রবিনের মধ্যে দূরত্বটা বাড়তে থাকে এবং বীরবলও সেই মেয়েটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। তবে সে মনে মনে অনুরাধাকে বন্ধু ভাবত না, সেও মনে মনে তাকে ভালোবাসত, কিন্তু তার ভালোবাসার কথাটা তাকে সে খুলে বলেনি, কারণ তার বন্ধুর প্রেমিকা ছিল সেই মেয়েটা। এইভাবেই কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন তাদের কলেজ থেকে একটা নোটিশ প্রকাশ করে, যারা পরীক্ষায় ভালো ফলাফল করবে তাদেরকে কলেজের পক্ষ থেকে ট্যুরে নিয়ে যাওয়া হবে এবং কলেজের পক্ষ থেকে 10 জন ছাত্রকে সিলেক্ট করা হয়, যার মধ্যে রবিন, বীরবল, অনুরাধার নামও ছিল। লিস্টে তাদের 3 জনের নাম দেখেই তারা আনন্দে উল্লাসে মেতে ওঠে। তারা কলেজের সকল ছাত্রছাত্রী এবং স্যার ম্যাডাম মিলে সিদ্ধান্ত করেন যে তারা সবাই সমুদ্রে যাবে এবং এই সিদ্ধান্তটাই চূড়ান্ত হয়। তার 2 দিন পর তারা সবাই যে যার মতো বোরিং তৈরি করে নেয়। পরদিন সকালবেলা তারা সবাই গাড়িতে উঠে বসে। রবিন আর অনুরাধা একই গাড়িতে বসে। এই দেখে বীরবলের মনে অনেক রাগ হয়, কারণ সে চেয়েছিল তাদের সাথে সেও বসতে, কিন্তু রবিনের কারণে সে এই গাড়িতে বসতে পারেনি। তারপর দীর্ঘ 10 ঘন্টা জার্নি করার পর অবশেষে তারা সমুদ্রের কাছে গিয়ে পৌঁছায়। তারপর তারা একটা হোটেল ভাড়া করে নেয় এবং সেখানেই রাত্রিটা কাটায়। পরদিন সকাল হতেই তারা সবাই রওনা দেয় সেই সমুদ্র তটের দিকে। সেখানে গিয়ে তারা অনেক আনন্দ উল্লাসে মেতে ওঠে। রবিন আর অনুরাধা একই সাথে ছিল। তারা একে অন্যের হাত ধরেই সমুদ্র তটে ঘুরে বেড়াচ্ছিল। এইভাবে কিছুক্ষণ তারা ঘুরে বেড়াচ্ছিল। এরই মধ্যে বীরবল রবিনকে বলল, বন্ধু, আমি একটু রুমে যাচ্ছি, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তোরা সমুদ্রটা ঘুরে চলে আসিস। এই বলে বীরবল রুমের দিকে চলে যায়। এই বীরবল, তোর কি হয়েছে আমাকে একটু স্পষ্ট করে খুলে বল। বীরবল, শুনতে পাচ্ছিস? তবে বীরবল পিছন দিকে আর ঘাড় ঘোরায় না, সে সোজা রুমের দিকে চলে যায়। তবে বীরবলের মাথায় অন্য একটা প্ল্যান চলছিল। সে যেইভাবে হোক রবিন আর অনুরাধাকে আলাদা করতে চায়, কারণ তাদের দুজনকে সে একসাথে সহ্য করতে পারে না। বীরবল রুমে এসে চুপিসারে অনুরাধা রুমে প্রবেশ করে এবং তার বাথরুমের মধ্যে তার ফোনের ক্যামেরাটা অন করে রাখে এবং এই কাজ শেষ করে সে তার রুমে চলে আসে এবং ল্যাপটপের সাথে সেই মোবাইলের ক্যামেরাটার কানেকশন করে রাখে, যাতে সেখানের সমস্ত দৃশ্য সে ঘরে বসেই দেখতে পারে। অবশেষে রবিন আর অনুরাধা সমুদ্র তট থেকে ঘুরে রুমে চলে আসে এবং যে যার রুমে চলে যায়। অনুরাধাও সে তার রুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায় এবং সেখানে গিয়ে সে তার ড্রেস আপ করে, ড্রেসটা চেঞ্জও করে। তারপর সবাই একত্রিত হয়ে আবারও গল্প শুরু করে। ইতিমধ্যেই বীরবল অনুরাধার রুমে আবারও প্রবেশ করে এবং সেখান থেকে তার ফোনটা চুপিসারে নিয়ে আসে। একটা দিন তারা খুব আনন্দ উল্লাসের সাথেই কাটিয়েছে এবং দেখতে না দেখতেই বাড়ি ফেরার সময়টা চলে আসে।
সবাই আবারও যে যার বোর্ডিং তৈরি করেছে। আগামীকাল তাদের বেরিয়ে যেতে হবে। যেমন তেমন কাটিয়ে সকালবেলা যে যার মতো তৈরি হয় এবং স্টেশনে গিয়ে পৌঁছায়। সবাই ট্রেনের একটি বগিতেই উঠে, তবে বীরবল সে এই বগিতে উঠেনি। সে নিজে থেকেই অন্য একটা বগিতে গিয়ে উঠেছে এবং পুরোটা রাস্তা সে একা একাই এসেছে। কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বলার সুযোগও ছিল না তার, এবং ট্রেন থেকে নেমেও সে কারোর সাথে কোনো কথা বলেনি। সে একা একাই বাড়ি চলে আসে। সবাই এই নিয়ে একটু কথা বলছিল। সবাই জানতে চাইছিল বীরবলের কি হয়েছে, তবে সে কারোর সাথে ভালোভাবে কথাই বলেনি, তো তারা জানবে কি করে। এইভাবে কদিন কেটে যায়। ইতিমধ্যেই বীরবল বাড়িতে গিয়ে ফেক একটা ফেসবুক আইডি খোলে এবং সে লুকিয়ে যে অনুরাধার ভিডিওটা করেছিল সেই ভিডিওটা সেই আইডির মধ্যে আপলোড করে দেয়। পরদিন অনুরাধা যখন কলেজে যায় তখন সকলেই কলেজের ছাত্রছাত্রীরা অনুরাধার মুখের দিকে চেয়ে হাসি ঠাট্টা করতে থাকে, কিন্তু অনুরাধা এই বিষয়ে কিছুই অনুগত ছিল না। কেন সবাই তার দিকে তাকিয়ে হাসছে? তখন অনুরাধার এক বান্ধবী তাকে ডেকে আনে এবং তাকে তার সেই ড্রেস চেঞ্জ করার ভিডিওটা দেখায়, এবং এই ভিডিওটা দেখতেই অনুরাধার সাথে সাথেই কান্নায় ভেঙে পড়ে। কে কে করলো এইসব? কে করলো আমার এই সর্বনাশ? আমি এখন এই সমাজে মুখ দেখাবো কি করে? কে করলো আমার এই সর্বনাশ? এই বলে অনুরাধা কাঁদতে কাঁদতে সেখানেই পড়ে যায় এবং সেখানেই সে জ্ঞানশূন্য হয়ে পড়ে। এই ভিডিওটার ব্যাপারে সবাই জেনে যায়। অনুরাধার মা বাবাও সেই ভিডিওটা দেখে ফেলে। অনুরাধার বাবাও মাথায় হাত দিয়ে জায়গাতেই বসে পড়েন। উনি সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ ছিলেন, পেশায় ছিলেন একজন পুলিশ। উনি এখন সমাজে কিভাবে মুখ দেখাবেন এই নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যান। অনুরাধার এইসব ভিডিও দেখে অনুরাধার বাবা অনেক চোট পান এবং এই যাতনাটা তিনি আর সহ্য করতে পারেননি। ওনার মৃত্যু হয়ে যায়। অনুরাধার বাবার মৃত্যুর পর সে আরও ভেঙে পড়ে এবং কলেজও সে ছেড়ে দেয়। অনুরাধার বাবার চলে যাওয়ার পর সেও এই যাতনাটা সহ্য করতে পারেনি এবং সেও এক অজানা কারণে কলেজে গিয়ে তার মৃত্যু হয়ে যায়। দেখতে না দেখতেই অনুরাধা এবং তার বাবা দুজনেরই মৃত্যু হয়ে যায় এবং এই বিষয়টা সম্পর্কে রবিন কিছুই জানতো না। কয়েকদিন অসুস্থতার কারণে সে কলেজেও আসতে পারেনি। কলেজে আসার পর সে যখন অনুরাধার এই ঘটনাটা জানতে পারে সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং কলেজে যেই জায়গাটায় অনুরাধার মৃত্যু হয়েছিল সেই জায়গায় গিয়ে সে প্রচণ্ড কান্না করতে থাকে। এ কি করলে অনুরাধা? তুমি আমাকে কিছু বলনি কেন? আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে কিছুই বলনি? কেন করলে? আমাকে কিছু বলনি কেন? তবে অনুরাধা, আমি তোমাকে কথা দিচ্ছি, যে তোমার এই কুৎসিত ভিডিওটা ভাইরাল করেছে আমি তাকে ছাড়বো না। আমি তাকে শেষ করে দেব, আমি শেষ করে দেব অনুরাধা, কথা দিলাম। রবিন পাগলের মতো অনুসন্ধান চালায় কে এই ভিডিও তৈরি করেছে। নিশ্চয়ই তাদের 10 জনের মধ্যে কেউ একজন হবে, কারণ ট্যুরে তারা 10 জনই গিয়েছিল। সে প্রচণ্ড খোঁজ খবর নেয়, কিন্তু আসল ব্যক্তিটার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ইতিমধ্যেই বীরবলের এক বন্ধু, সে প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় বীরবলের সাথে দেখা করে এবং কথায় কথায় সে বলে ওঠে, শুন রবিন, তুই জানতে চাস তোর গার্লফ্রেন্ডের ভিডিও কে ভাইরাল করেছে, কে এই ভিডিওটা তৈরি করেছে? তাহলে শুন, তোরই খুব কাছের বন্ধু বীরবল, সে তোর গার্লফ্রেন্ডকে খুবই ভালোবাসতো
কিন্তু তোর জন্য সে তাকে কিছুই বলতে পারেনি। কিন্তু তোদের দুজনকে একসাথে সে সহ্য করতে পারতো না, তাই সে লুকিয়ে অনুরাধার ভিডিও করে এবং সে অনুরাধার ভিডিওটা ফেসবুকে আপলোড করে দেয়। এই কথাটা শুনতেই বীরবলের রক্ত পায়ে থেকে মাথায় চড়ে ওঠে এবং সে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যায়। সে চিন্তা করে কি করবে, কিভাবে বীরবলকে ধরবে, এবং সে সিদ্ধান্ত করে আগামীকাল কলেজে এর ফয়সালা হবে। সে প্রচণ্ড রাগে কলেজে সকাল 9টা থেকেই গিয়ে বসে থাকে এবং বীরবল বাকি দিনের মতোই খুব হাসি ঠাট্টায় কলেজে গিয়ে প্রবেশ করে। কলেজের মাঝখানেই সে বীরবলকে থামায় এবং বীরবলের কলারে ধরে খুব উচ্চস্বরেই বলে ওঠে, হারামজাদা বিশ্বাসঘাতক, তোকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই আমার এত বড় সর্বনাশ করলি। তোর মতো বন্ধু না থাকাটাই ভালো। কেন আমার এত বড় ক্ষতি করলি, কেন করলি? এই বলেই সে প্রচণ্ডভাবে হাতাহাতিতে লেগে যায়। তবে শারীরিক শক্তি বীরবলেরই বেশি ছিল। সে কোনো অবস্থায় বীরবলের সাথে শারীরিক জুড়ে পেরে উঠতে পারছিল না। তবে হঠাৎ এক ধোঁয়াশা সমস্ত কলেজ জুড়ে নেয় এবং সেই ধোঁয়াশা হঠাৎ করেই রবিনের শরীরে প্রবেশ করে যায় এবং তৎক্ষণাৎ রবিনের গলার সুর পাল্টে যায়। রবিনের শরীরে যেন অনুরাধার আত্মা প্রবেশ করে নিয়েছে এবং রবিন শূন্যে ভেসে ওঠে। কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা এই দৃশ্য দেখে হতবাক। এবার রবিনের ভিতরে প্রবেশ করেছে অনুরাধার আত্মা এবং সে সমস্ত কলেজের ছাত্রছাত্রীর সামনে তার বয়ান দেয় কিভাবে বীরবল তার ভিডিও করেছে এবং তার মৃত্যুর পিছনে কার হাত। এবং অনুরাধা প্রচণ্ডভাবে চিৎকার করে এবং বীরবলের দুটি পায়ে ধরে ঠিক মাঝ বরাবর একই টানে দুভাগ করে দেয়। দেখতে না দেখতেই এক মর্মান্তিক ঘটনা ঘটে যায় এই কলেজের মধ্যে। এরপর এক্ষণে সমস্ত কলেজ থেকে সেই ধোঁয়াশাটা উধাও হয়ে যায় এবং শূন্যে ভেসে থাকা রবিনও মাটিতে ধড়াম করে পড়ে যায়। তারপরে এক্ষণি পুলিশ সেখানে আসে এবং পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যায় এবং পুলিশটা এই মৃত্যুর পিছনে সত্যটা যাচাই করে এবং সততা প্রমাণ হয় যে বীরবলই অনুরাধার ভিডিও করেছে এবং এই মৃত্যুর পিছনে তারই হাত রয়েছে এবং বীরবলের মৃত্যুর পিছনে রবিনের কোনো হাত নেই, সেটা অনুরাধার আত্মাই সেটা করেছে। এই প্রমাণিত হওয়ায় শুধু 2 বছরের জন্যই রবিনের শাস্তি হয়। এরপর তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে রবিন আবারও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শুরু করে। তবে সে আর কোনো দিন বিয়ে করেনি, কারণ সে অনুরাধাকেই তার স্ত্রী ভেবেছিল। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প রিজর্ট। আমাদের গল্পের সমস্ত ঘটনাই কাল্পনিক। এতএব শুধু বিনোদনের জন্যই আমাদের গল্পটা তৈরি করা হয়েছে। আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।